প্রিয় দর্শক, এটিএন বাংলার নিয়মিত আইন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছে ব্যারিস্টার এইচ.এম. সঞ্জিত সিদ্দিকী। আজকে আমাদের আলোচনার বিষয় মেধাস্বত্ব আইন, বিশেষ করে ট্রেডমার্ক। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রিপন বারোই। অ্যাডভোকেট রিপন, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ, একই সাথে দর্শক শ্রোতাকেও ধন্যবাদ। আজকে আমরা মূলত আলোচনা করতে যাচ্ছি মেধা সম্পদ। আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে কোনো ব্যবসার একটি গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে তার যে মেধা সম্পদ, বা ইংরেজিতে আমরা যেটা বলি ইন্টেলেকচুয়াল প্রপার্টি। এই মেধা সম্পদ বলতে আমরা কি বুঝি, এবং মেধা সম্পদ কেন ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ হতে পারে? একটা কোম্পানি যখন বিজনেস রান করে, এই রান করার পেছনে মোটামুটি বড় একটা ইনভেস্টমেন্ট থাকে তার। তো সেইটা মার্কেটে তখন প্রোডাক্ট দেয়, তার সার্ভিস দেয়। সেক্ষেত্রে সে কী করে, তার প্রোডাক্টটা বা সার্ভিসটা অন্য তার কম্পিটিটরের কাছ থেকে আলাদা করার জন্যে সে তখন একটা লোগো, মার্ক অথবা সংখ্যা দিয়ে এটাকে আলাদা করে। যার ফলে কি হয়, বাজারে যারা ভোক্তা থাকে, ক্রেতা থাকে, বা অন্যান্য যারা থাকেন, ওরা একটা কোম্পানির প্রোডাক্ট থেকে বা সার্ভিস থেকে আরেকটা কোম্পানির প্রোডাক্ট বা সার্ভিসকে আলাদা করতে পারে। এই আলাদা করার ক্ষেত্রে সবচেয়ে বড় নিয়ামক পালন করে বা ভূমিকা পালন করে ওই ট্রেডমার্ক অথবা ওই মেধাস্বত্ব ইটা, মার্কটা বা প্রতীকটা, সিম্বলটা। মেধা সম্পদ বলতে তো আমরা শুধু ট্রেডমার্ককে বুঝি না, এর সাথে কপিরাইট আসতে পারে, শিল্প নকশা, ডিজাইন, কয়েকটি প্যাটেন্ট আসতে পারে, গুরুত্বপূর্ণ বর্তমানে অনেকগুলো আসতে পারে। যেমন ধরেন প্যাটেন্টের একটা কথা বলেছেন আপনি, সাম্প্রতিক সময়ে জিআই বলে একটি বিষয় আসছে। প্যাটেন্টের এটা একটু অনেক উঁচু দরের ইনভেনশন। সাম্প্রতিক একদম খুব সহজভাবে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে যে প্যাটেন্টের গুরুত্ব কি, আসলে প্যাটেন্ট কেন নিবন্ধন করা প্রয়োজন? প্যাটেন্টটা নিবন্ধন করা এই জন্য প্রয়োজন যে প্যাটেন্টটা অনেকটা ইনভেনশন ওরিয়েন্টেড। জি, একেবারে রিসেন্টলি গেল সপ্তাহে আমি একটা খবর পেয়েছি যে ভাইরাল মার্কেটিং বলে একটা থিওরি প্যাটেন্ট পেয়েছে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর আশিস তালুকদার বলে এক ভদ্রলোক, উনি করেছেন। তো এইটা কি করে, যারা একটু বেশি ধরনের একটু ধরনের উচ্চশিক্ষিত, ওনারা যে গবেষণার কনটেক্সটে যে জিনিসটা আবিষ্কার করেন, সেই ক্ষেত্রে তখন একটা গভর্নমেন্ট একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান, আমাদের এখানে আছে ডিপিডিটি আছে, ওনারা এটা একটা প্যাটেন্ট গ্রান্ট করেন ওনার ইনভেনশনের স্বীকৃতি দিয়ে, যেটাকে প্যাটেন্ট রেকগনিশন বলে। এটা কি কোনো উদ্ভাবনী বিষয়, যে কোনো একটা বিষয়, একটা উদ্ভাবকের উদ্ভাবনী একটা ক্রিয়েশন বলে এটাকে অনেকটা মস্তিষ্কজাত অথবা তার ভাবনাজাত অথবা তার সৃষ্টিশীল একটা আবিষ্কার। যেটা কি হয়, এটার একটা উদ্দেশ্য আছে। কি হয়, সমাজে ধরেন অনেক ধরনের সমস্যা থাকে। আমরা ধরেন এখানে বসে আছি, আমাদের খুব এখন সাফোকেট লাগছে, গরম লাগছে। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবে? হয়তো কোনো একজন ইনভেন্টর বা সায়েন্টিস্ট কি করে, একটা চিন্তা করে এটা একটা সমাধান বের করে। এই সমাধান বের করে উনি যেখানে একটা প্রোডাক্ট বা একটা কিছু তৈরি করে, হতে পারে যেমন একটা এসি তৈরি করলো। এসি কি করলো, আমাদের ওই সাফোকেশন বা আমাদের যে গরম লাগছে এইটার সমস্যার সমাধান করে দিল। তো এটা তো আগে ছিল না। যে সমস্যাটা সমাধান করে দিল ওই ইনভেন্টর, তখন গভর্নমেন্ট অথরিটি ওইটাকে একটা প্যাটেন্ট দেওয়ার মাধ্যমে একটা সফটওয়্যারেরও প্যাটেন্ট হতে পারে সেটা, যে সফটওয়্যারটা যেভাবে উদ্ভাবন হয়েছে বা যে সমস্যাটি সমাধান করছে। আমরা যেমন ধরুন মোবাইলগুলো ব্যবহার করছি, আগের মোবাইলগুলোতে কি হয়েছে, শুধু কথা বলছি। এখন আমি কি করছি, মোবাইলগুলো অনেকগুলো জেনারেশন পার হয়ে গেছে। তার মানে এক একটা ইনভেন্টর এক একটা জায়গায় কাজ করে আমাদের জীবনকে আরো সহজ করে দিচ্ছে। আমরা ট্রেডমার্কের বিষয়ে চলে আসছি। ট্রেডমার্ক, প্রথমেই জানতে চাচ্ছি যে ট্রেডমার্ক বলতে আমরা কি বুঝি আইনে, এবং আমরা জানি যে বিভিন্ন পণ্য বা সেবার জন্য ট্রেডমার্ক নিবন্ধনের সুযোগ রয়েছে। বিশেষ করে আপনি ডিপিডিটির কথা বলেন, ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট ডিজাইন অ্যান্ড ট্রেডমার্ক, যেটি বাংলায় আমরা বলে থাকি ট্রেডমার্ক এবং প্যাটেন্ট এবং শিল্প নকশা নিবন্ধকের অধিদপ্তর। সেখানে কিভাবে আবেদন করতে হয় ট্রেডমার্ক নিবন্ধনের জন্য? এটা আমাদের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ আন্ডারে একটা ডিপার্টমেন্ট। ওনারা মূলত এইটা দেখভাল করে, মেইনলি ওনারা রেজিস্ট্রেশনের দায়িত্বটা পালন করে। ওখানে একজন রেজিস্ট্রার আছেন, তার বরাবর একটা আবেদন করতে হয়। এই আবেদনটা কে করতে পারে? আবেদনটা করতে পারে ধরেন একজন ব্যক্তি করতে পারে, তার যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে, অথবা একটা কোম্পানি করতে পারে, একটা ফার্ম করতে পারে। এই ধরনের যার মার্কেটে একটা বিজনেস আছে অথবা বিজনেস হবে, এই মর্মে উনি একটা নির্দিষ্ট প্রতীক, সংখ্যা, সিম্বল অথবা লোগো অথবা একটা ডিভাইস উনি ওনার বরাবর আবেদন করতে পারে। তো আবেদনের একটা নির্দিষ্ট
প্রেসক্রাইব ফর্ম আছে, ওই ফর্মে কিছু ইনফরমেশন দিতে হয়, ওনার নাম ধাম দিতে হয়, কোন লোগো বা কোন মার্ক ব্যবহার করবে সেইটার একটা প্রতিরূপ দিতে হয়, দেন একটা প্রেসক্রাইব ফিস দিতে হয়, দিয়ে উনি কি করবেন, ওনার বরাবর আবেদন করবেন। আবেদনের পরে একটা নির্দিষ্ট ওখানে একটা প্রসিডিউর আছে, এক্সামিনেশনের প্রসিডিউর। আবেদন তো উনি নিয়ে ফিস দিয়ে আমি করে দিলাম, দেন এইটা যাচাই বাছাই করবে, এটাকে বলে ডিপার্টমেন্টাল যাচাই বাছাই। এই যাচাই বাছাই হইলে যদি দেখা যায় যে অলরেডি নিবন্ধিত একটা ট্রেডমার্কের সাথে মিলে গেছে অথবা কাছাকাছি গেছে, যেটাকে আইনের ভাষায় বলে সিমিলার অথবা আইডেন্টিক্যাল, তাহলে ওনারা এইটা নিবন্ধন দেবেন না, ওনারা প্রত্যাখ্যান করেন। আর যদি সেটা না হয় তাহলে দেখা যায় যে না, আগের কারোটার সাথে কোনো সামঞ্জস্যতা নাই, তাহলে ওনারা এইটাকে আইনের সাথে কমপ্লাই বলে, কমপ্লাইং ট্রেডমার্ক বলে। সেই ক্ষেত্রে কি হয়, এটাকে আমরা ধরে নিই এটা একেবারে নতুন, যেখানে আইন এটাকে শব্দটা বলছে উদ্ভাবক। এই উদ্ভাবক, নতুন উদ্ভাবক, যেমন ধরেন কোডাক একটা শব্দ, এটা কিন্তু একটা কোনো ডিকশনারি শব্দ না। আপনি ডিকশনারিতে এই শব্দটা ধরেন, যেদিন এই ট্রেডমার্ক কোডাক নামে আসছে, এর আগে কোথাও এই ডিকশনারিতে এই শব্দটা পাননি। তার মানে একটা ভালো ট্রেডমার্ক হইতে হলে আপনাকে ডিকশনারি শব্দ ব্যবহার করে ট্রেডমার্ক নিলে হবে না। কি করতে হবে, একটা আপনার মস্তিষ্ক থেকে বের করতে হবে, আপনার বুদ্ধি দিয়ে এমন একটা শব্দ বের করতে হবে যাতে যেটা আপনার ওই প্রোডাক্টের সাথে অ্যালাইন করবে না, ভিন্ন। যেমন ধরেন চাল ডালের জন্য আপনি বা চেয়ারের জন্য আপনি চেয়ার ট্রেডমার্ক ব্যবহার করতে পারবেন না, আপনাকে অন্য একটা কিছু করতে হবে। ধরুন চেয়ারের জন্য কোডাক করলেন, এটা ঠিক আছে। এই ধরনের ওনরা দেখেন যে আগেরটার সাথে মিলমিশ আছে কিনা, অথবা সাদৃশ্যপূর্ণ আছে কিনা, অথবা ক্রিমিনাল পয়েন্টে ওনটা দেখেন যে প্রতারণামূলক কিছু আছে কিনা, ডিসেপটিভ কিছু আছে, এগুলো দেখেন। এইসব যাচাই বাছাই করে যে দেখেন না ঠিক আছে, তাহলে ওনারা এটাকে জার্নালে দেন, জার্নালে দিলে তখন কি হয়, ডিপার্টমেন্ট যেটা করলো এটা কিন্তু ইন্টারনাল। যখন জার্নাল দিল তখন সারা দুনিয়ার মানুষ জানলো, তখন শুধুমাত্র বাংলাদেশ না, বাংলাদেশের বাইরের মানুষও জানলো। তারা যদি দেখতে পেলো যে হ্যাঁ তাদের ট্রেডমার্কের কি অলরেডি কি কেউ কি অ্যাপ্লিকেশন করছে কিনা বা নিয়ে যাচ্ছে কিনা, তখন তারা সেই এটা যে কেউ আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে জার্নালে প্রকাশের পরে। সাধারণত জার্নালে প্রকাশের পরবর্তীতে কতদিন লাগে ট্রেডমার্ক নিবন্ধন সার্টিফিকেট? ধরেন বাংলাদেশে 1.5-2 বছর লেগে যায়, আর যদি আপত্তি থাকে তাহলে সময়টা পুরো প্রক্রিয়া শেষ হতে মোটামুটি একটা সার্টিফিকেট পেতে। একটি ট্রেডমার্ক নিবন্ধনে যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এটির মেয়াদ কতদিনের? এটা প্রথম ওরা 7 বছরের জন্য দেন গভর্নমেন্ট। 7 বছর দিলে পরবর্তী রিনিউয়েবল আছে 10 ইয়ার্স। 10 ইয়ার্সের পরে আনলিমিটেড টাইম। কিন্তু প্রথম 7 বছর দেওয়ার পরে আপনি যদি ধরেন ব্যবহার করলেন না, 5 বছর ব্যবহার করলেন না, তখন এটা কিন্তু আবার বাতিল হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা থাকে। জি, আপনি খুব সহজভাবে পুরো ট্রেডমার্ক নিবন্ধনের প্রক্রিয়াটি বললেন। তার মধ্যে কিছু বিষয় চলে আসে, যেমন প্রত্যেকটি পণ্য বা সেবার জন্য একটি আলাদা শ্রেণী নির্ধারণ করা হয়েছে, যেটাকে আমরা নিস ক্লাসিফিকেশন বলে থাকি। এই নিস ক্লাসিফিকেশন সম্পর্কে জানতে চাচ্ছি। নিস ক্লাসিফিকেশন এটা একটা এগ্রিমেন্ট। জি, এই এগ্রিমেন্টের আন্ডারে যত ধরনের পৃথিবীতে প্রোডাক্ট আছে অথবা সার্ভিস আছে, সেগুলোকে ক্লাসিফাই করে ফেলছে, আলাদা শ্রেণী বিভাগ ফেলছে। আমার প্রোডাক্টটা যেমন ধরেন ছুরি চামচ, এটা ক্লাস 8 এ পড়বে। বা এটা যদি কোনো নির্মাণ সামগ্রী হয় তাহলে একটা নির্দিষ্ট ক্লাস মেডিকেল শ্রেণীর একটা নির্দিষ্ট ক্লাস আছে। কারণ মেডিকেলেরটা ছুরির চামচে যাবে না, গৃহস্থলীটা আবার বা যে কোনো সেবা, এটা রেস্টুরেন্ট সেবা হতে পারে, এইটা একটু আলাদা করছে। মানে প্রোডাক্টের জন্য একটা রাখছে, সেবার জন্য আরেকটা রাখছে। সেবার জন্য রাখছে ওনরা শেষের দিকে কয়েকটা রাখছে, সার্ভিসের জন্য ধরুন ব্যাংক একটা সেবা, এটার জন্য আলাদা করে রাখছে। তো এই ক্লাসিফিকেশনটা আমরা মেনটেন করে আপনাকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। বাংলাদেশ এখনো, আমি যতদূর জানি যে এই জায়গাটা এখনো একটু বাংলাদেশের ঘাটতি আছে, এখনো সিগনেটারি পদে হয়নি। তো না হলেও এটা ওনারা ফলো করেন, মানে মোটামুটি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা ওনারা ফলো করে থাকেন। জি, আমরা যে ট্রেডমার্কগুলো আছে, ট্রেডমার্কের আমরা জানি যে একটি ব্যবসায়িক পণ্যের একটি নাম থাকতে পারে, সাথে এটি একটি লোগো থাকতে পারে। উভয় জিনিসই কি নিবন্ধনের সুযোগ রয়েছে? নামের সাথে লোগো, যেমন এটিএন বাংলা, এটিএন বাংলার একটি নাম, একটি চ্যানেল এর নাম, সাথে এটি একটি লোগো আছে, বিশেষ করে দুটি কি নিবন্ধনের সুযোগ রয়েছে? এখানে যিনি অ্যাপ্লিকেশন করবেন, জি, উনি ঠিক করবেন আসলে কোনটা নিবন্ধন হবে। তবে নরমালি স্লোগানটা নিবন্ধিত হয় না, লোগোটা নিবন্ধিত হয়। কোন কোন সময় ওয়ার্ড যেটা, সেটাও নিবন্ধিত হয়। তো কেউ ঠিক করতে পারে, যেমন ধরেন একটা শুয়ের নাম, কিছু ধরেন আমরা বাটার নাম বলছি, নিচে লেখা আছে বি রেসলেস। তো এই বি রেসলেসটা হচ্ছে তার একটা স্লোগান, এইটা নিবন্ধন নাও হতে পারে। এইটার জন্য রিপিটিটিভ দেয় না, যে নিশ্চয়তা দেয় না। ও অত শুধু বাটাটা
রেজিস্টার্ড করছে। আর যখন রেজিস্ট্রেশন হয় তখন আবার ওইখানে একটু কয়েকটা বিষয় সামনে চলে আসে। রেজিস্ট্রেশন হইলে তখন যে মার্ক বা সিম্বল বা লোগোটা রেজিস্টার হবে ওর নামের উপর একটা আর লেখা থাকে, সার্ভিস মার্কের ক্ষেত্রে এস লেখা থাকে। যদি কেউ নিবন্ধন না নেয়, তো শুধু নিবন্ধন ছাড়া ব্যবসা করছে, সেক্ষেত্রে একটা ট্রেডমার্ক ব্যবহার করছে, সেক্ষেত্রে সে শুধু টিএম লিখতে পারে। টিএম লিখলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ এই মার্কটা বা এই ট্রেডমার্কটা ও ক্লেম করছে, এটা অন্য কেউ ক্লেম করছে না। জি, তাহলে প্রতিষ্ঠানের যে নাম, আমরা যদি ধরি মাইক্রোসফট, এই নামটি নিবন্ধনের সুযোগ রয়েছে, সাথে এটার যদি কোনো লোগো থাকে বা সিম্বল থাকে, সিম্বলটি নিবন্ধনের সুযোগ রয়েছে। যখন কোনো পণ্য বা সেবার বা প্রতিষ্ঠানের যে ট্রেডমার্ক আছে এটা নিবন্ধন হয়, যিনি নিবন্ধন, যার নামে নিবন্ধন হচ্ছে তার একটি সত্ত্ব বা অধিকার চলে আসে, যেটা আইনের 25 ধারায় বলা আছে। এটি সম্পর্কে জানতে চাচ্ছি। যখন আপনি একটা নিবন্ধন পেয়ে যাচ্ছি তখন আপনাকে অ্যাটলিস্ট 2টা অধিকার দেয় আইন। 2টা অধিকার। এক কি করছে, আপনি কোনো একটা ট্রেডমার্ক যখন আপনার নামে নিবন্ধন হলো, তাহলে আপনি ইট এক্সক্লুডস অল অ্যান্ড এভরিথিং। আপনি ওইটার এক্সক্লুসিভ ওনার হয়ে গেলেন, এক্সক্লুসিভ রাইট ক্রিয়েট টু ইউজ দ্যাট ট্রেডমার্ক। রাইট, নাম্বার 1। একই সাথে কি হয়, আপনার একটা লিগ্যাল রাইট জন্মে। কি হয়, যদি ওই রেজিস্টার্ড ট্রেডমার্কটা ভায়োলেট হয়, কেউ ভায়োলেট করে, তখন আইনে যত ধরনের রেমেডি আছে সেই রেমেডিগুলো আপনি অ্যাজ অফ রাইট দাবি করতে পারেন। তাহলে আমি একটা নিঃশর্ত অধিকার পাচ্ছি যখন ট্রেডমার্কটি আমার নামে নিবন্ধন হচ্ছে। এটা বলা যায় আপনি অ্যাবসলিউট একটা অধিকার পাচ্ছেন, ওই ট্রেডমার্কটি ব্যবহার করার। এবং যদি এটি শুধু ব্যবহার না, ব্যবহার, ওটা ট্রান্সফার, ওটা অ্যাসাইনমেন্ট, একটা অ্যাসেট যেভাবে আপনি ব্যবহার করতে পারেন, মানে লিজ দিতে পারবেন, যে কোনো সম্পদ যেভাবে হস্তান্তর করা যায় ওইভাবে আপনি ব্যবহার করতে পারবেন। জি, ট্রেডমার্ক লঙ্ঘনের বিষয়ে আপনি বললেন, শুরুতে একটি জায়গায় বললেন যে যখন একটি ট্রেডমার্ক নিবন্ধিত হচ্ছে, এটির সাথে সাদৃশ্যপূর্ণ বা সামঞ্জস্যপূর্ণ ট্রেডমার্ক অন্য কোনো ব্যক্তি বা তৃতীয় পক্ষ ব্যবহারের সুযোগ নেই। যদি সেটি করে থাকে, সে ট্রেডমার্ক লঙ্ঘন হচ্ছে। ট্রেডমার্ক লঙ্ঘনের কি কি প্রতিকার রয়েছে? আইন এখানে কয়েকটা প্রতিকারের কথা বলছে। জি, ব্রড লাইনে বলছে উনি সিভিল রেমেডি পাবে, একই সাথে ক্রিমিনাল রেমেডিও পাবে। ক্রিমিনাল এলিমেন্ট যদি হয় তাহলে ক্রিমিনালের দিকে যাবে, আর যদি সিভিল এলিমেন্ট হয় তাহলে আমাদের দণ্ডবিধিতে যদি পেনাল কোডে আছে লঙ্ঘনের শাস্তির বিধান রয়েছে। এবং ট্রেডমার্ক আইনও 2009 এর আইনেও 73 ধারা 74 ধারায় এই ধরনের বিধিবিধান আছে। তো ধরেন যদি সিভিলের ভিতর কি আছে, সিভিলের ভিতরে সে ক্ষতিপূরণ দাবি করতে পারবে। জেলা আদালত উনি নিষেধাজ্ঞার জন্য আবেদন এবং অস্থায়ী নিষেধাজ্ঞা ক্লেম করতে পারবে। আর একটা শব্দ হলো অ্যাকাউন্টস অফ প্রফিট বলে একটা শব্দ আছে। তার মানে আপনি আমার ট্রেডমার্কটা ব্যবহার করে যত ব্যবসা করছেন, ওই ব্যবসাটা যদি টাকাটা যদি আইডেন্টিফাই করা যায়, তাহলে ওই সেই টাকাটাও আমি দাবি করতে পারবো। জি, তাহলে যদি ট্রেডমার্ক কেউ লঙ্ঘন করে থাকে, তাকে তার কাছ থেকে ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ রয়েছে, এবং সাথে সাথে সে যাতে ওই ট্রেডমার্কটি ব্যবহার না করতে পারে এই জন্য স্থায়ী নিষেধাজ্ঞার বিষয় আছে, অস্থায়ী নিষেধাজ্ঞা পাওয়ার সুযোগ রয়েছে। আরেকটা রেমেডি আছে, কমনলাতে একটা রেমেডি আছে, এইটা অ্যান্টন পিলার রেমেডি বলে। এইটা অনেকটা সিজ করে পুলিশ নিয়ে গেল, সিজ করে একদম জব্দ করে ফেললো অ্যান্টন পিলার। ক্রিমিনালের ক্ষেত্রে মোটামুটি এইরকম রেমেডি আছে, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট এটা ডিল করে। তো সেখানে শাস্তিরও কিছু বিধান আছে, 6 মাস থেকে 2 বছর। কেউ যদি হ্যাবিচুয়াল হয় তাহলে শাস্তির পরিমাণটা একটু বেড়ে যায়। জি, আর আপনি নিবন্ধন লঙ্ঘনের কথা বললেন, ট্রেডমার্ক লঙ্ঘনের কথা বললেন। যদি কোনো ট্রেডমার্ক ডিপিডিটি কর্তৃক নিবন্ধন দেওয়া হয়ে থাকে, নিবন্ধনের পরে পরবর্তী যদি কোনো পক্ষ যদি মনে করেন যে নিবন্ধনটি আইনসিদ্ধভাবে দেওয়া হয়নি বা এটি দ্বারা তিনি সংক্ষুব্ধ হয়েছেন, তার কি প্রতিকার রয়েছে? সেটা যদি মনে করে যে ধরেন বা ট্রেডমার্ক নিবন্ধনটি যথাযথভাবে দেওয়া হয়নি, নরমালি এটা কে মনে করবে তার হয়তো তার কম্পিটিটর মনে করতে পারে, কম্পিটিটর বা তৃতীয় পক্ষ যিনি এটি সত্ত্বাধিকার দাবি করছেন। হ্যাঁ, এরকম মনে হইতে পারে, তিনি বলছেন যে এই ট্রেডমার্কটি তার। এই সিচুয়েশনে সে ওইটা বাতিলের জন্য নিবন্ধকের কাছে অ্যাপ্লিকেশন দিতে পারে, ওইটাকে চ্যালেঞ্জ করতে পারে, যেটাকে আমরা বলতে পারি কোম্পানি লতে আমরা যেমন রেকটিফিকেশনের, উনি ওখানে রেকটিফিকেশনের আবেদন করতে পারেন নিবন্ধকের কাছে। নিবন্ধক সেইটা যাচাই বাছাই করে দেখতে পারে যে এই যে ট্রেডমার্কটা ইস্যু করা হয়েছে সেইটা আসলে কি অনেস্টলি হয়েছে কিনা, আইনের প্রভিশনগুলো মেনটেন করা হয়েছে কিনা। ডিপিডিটি কি করে, নিবন্ধন দেওয়ার আগে কতগুলো পূর্ব শর্ত আছে ওগুলো চেক করে। ওই পূর্ব শর্তের একটা শর্ত হলো যে ট্রেডমার্কটা নিবন্ধন হবে এইটা অবশ্যই উদ্ভাবনী, স্বতন্ত্রমূলক এবং উদ্ভাবনী হতে হবে।
ওই টেস্টে যদি পাশ করে তাইলে আর বাতিল হওয়ার সুযোগ কম। আর ওই টেস্টে যদি পাশ না করে সাদৃশ্যপূর্ণ, সিমিলার বা আইডেন্টিক্যালের দিকে যায়, তখন কিন্তু আসলে এটা বাতিল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, যদিও অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। নিবন্ধনের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে, আপিলের সুযোগ সেটি রয়েছে হাইকোর্ট বিভাগ পর্যন্ত ওখানে আপনি করলে পরে ডিপিডিটির কাছে আপিল করলে পরে যদি আবেদন জানায়, ডিপিডিটি একটা ডিসিশন দিতে পারে। সেখানে যদি কেউ এগ্রিপ্ট হয়, অর্থাৎ ডিপিডিটির যখন নিবন্ধন প্রক্রিয়ার কনটেক্সটে যদি কোনো কেউ এগ্রিপনেস হয়, তখন হাইকোর্টে 100 ধারায় আপিল করতে পারে। আপিল করে হাইকোর্ট যেরকম ভাবে আইন অনুসারে হওয়ার কথা সেভাবে কাগজপত্র দেখে, এভিডেন্স দেখে রায় দিতে পারে। এবং সেই রায় যখন আবার নিবন্ধকের কাছে যাবে, তখন সেই অনুসারে আগের নিবন্ধনটা যদি দেখা যায় যে না এটা ঠিক হয়নি, তাহলে বাতিল হতে পারে। জি, আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে অনেক সময় দেখে থাকি যে দীর্ঘদিন যাবত একজন ব্যক্তি ব্যবসা করছে, হয়তোবা 80 বছর 100 বছর ধরে ব্যবসা করছে, পরবর্তীতে সেই ব্যবসা যখন সাফল্যমণ্ডিত হয়ে যায় বা উনি যখন বাণিজ্যিক দিক থেকে লাভবান হয়ে যান, তখনই অন্য কোনো পক্ষ একই ধরনের একটি ব্যবসা শুরু করে এবং হয়তোবা কাছাকাছি নাম দিয়ে। যেমন আমরা যদি আমাদের পুরনো ঢাকার ঐতিহ্যবাহী হাজির বিরিয়ানি দেখি, বা কুমিল্লার যে রসমালাই মাতৃভাণ্ডার, আর কুমিল্লা রোডে একাধিক মাতৃভাণ্ডার গড়ে উঠেছে। এখন কোনটি আসল মাতৃভাণ্ডার আর কোনটি আসলে আসল নয়, এটির মধ্যে পার্থক্য করাটা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে যায়। যিনি দীর্ঘদিন যাবৎ একটি মেধাস্বত্ব ব্যবহার করে আসছেন, যদি সেটি আমরা মাতৃভাণ্ডার ধরে নেই বা হাজির বিরিয়ানি ধরে নেই, পরবর্তীতে কেউ যদি এটিকে ব্যবহার করে, সেক্ষেত্রে আইনে কি প্রতিকার, তার রেমেডিটা কি? জি, লং ইউজারের যে রাইট, এরকম হয় যে দীর্ঘদিন ব্যবহার করছে, তার একটা সুনাম ছড়াই পড়ছে, একই সাথে লোকজনের কাছে পরিচিত হয়ে পড়ছে। এরকম যদি অবস্থা হয় এবং তার ট্রেডমার্কটা যদি রেজিস্টার্ড না হয়, তাইলে কি করতে পারে, উনি আনরেজিস্টার্ড ট্রেডমার্ক হওয়া সত্ত্বেও তার ওই সুপরিচিতি এবং সুনামের এই দুইটার উপর রিলাই করে উনি একটা কমন ল রেমেডি পেতে পারেন আইনের মাধ্যমে। আইন যদিও বলছে অ্যাজ অফ রাইট উনি এই রেমেডি ক্লেম করতে পারবেন না, বাট কমন ল রেমেডি উনি ক্লেম করতে পারবেন। সেই ক্ষেত্রে পাসিং অফের মামলা করতে পারবেন উনি। পাসিং অফের মামলা করলে ইনফ্রিঞ্জমেন্ট বলে একটা বিষয় আছে, যেটাকে আমরা ট্রেডমার্ক লঙ্ঘন বলছি। সেই ক্ষেত্রে রাইটগুলো থেকে যেমন আমি দাবি করতে পারি, কমন লয়ের ক্ষেত্রে এরকম দাবি করতে পারি না, বাট আমার নালিশটা জানাইতে পারি। আমি যদি দেখাইতে পারি যে একটা লং টাইম আমি ইউজ করছি, বিভিন্ন কাগজপত্র দিয়ে দেখাইতে পারি, আমি ইনভয়েস দিয়ে বা কোনো একটা দীর্ঘদিন যাবত এটি ব্যবহার করা হচ্ছে, কোনো একটা পাসিং অফ রাইট, তখন একটা পাসিং অফ এই কমন ল রেমেডি আমি ক্লেম করতে পারি। তো সেই ক্ষেত্রে সেটাও মোটামুটি একটা ভালো রেমেডি পাওয়া যায়। অনেক বিদেশি কোম্পানি বাংলাদেশে ব্যবসা পরিচালনা করছে। যদি আমরা ধরে নিই, যেমন মাইক্রোসফট হোক বা মেটা বা ম্যাকডোনাল্ডস যদি বাংলাদেশে ভবিষ্যতে কোনো ব্যবসা করতে চায়, সেক্ষেত্রে তাদের যে বিশ্বব্যাপী ম্যাকডোনাল্ডসের ট্রেডমার্কটি নিবন্ধিত, বিভিন্ন দেশে এটি নিবন্ধিত রয়েছে এবং সারা বিশ্বে একটি সুনাম রয়েছে। বাংলাদেশে যদি কেউ ম্যাকডোনাল্ডস নামে যদি কেউ রেস্টুরেন্ট ব্যবসা করে, এক্ষেত্রে ওই বিদেশি কোম্পানির কি করণীয় রয়েছে? এইটা ম্যাকডোনাল্ডসের কথা বা ধরেন মাইক্রোসফট, অ্যাপেল, এগুলো তো সারা দুনিয়ায় পরিচিত এবং তারা বিভিন্ন দেশে নিবন্ধন নিয়েছেন। ফাইন, এইখানে ট্রেডমার্ক লয়ের একটা লিমিটেশন আছে। লিমিটেশনটা কি? এইটা অনেকটা টেরিটোরিয়াল একটা সুরক্ষা পায়। বাংলাদেশে যদি একটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন হয়, তাহলে এর সুরক্ষা শুধুমাত্র বাংলাদেশে নিবন্ধিত, এর বাইরে এইটা সুবিধাটা সে পাচ্ছে না। কিন্তু ওয়েল নোন ট্রেডমার্ক বলে একটা কনসেপ্ট আছে, যে ট্রেডমার্কটা ওয়েল নোন, সেইটা ধরেন বাংলাদেশে যদি নিবন্ধিত নাও হয়, ধরলাম কোনো কারণে মাইক্রোসফট বা অ্যাপেল বাংলাদেশে নিবন্ধিত না, এটা না হওয়া সত্ত্বেও সারা দুনিয়ার মানুষ যেহেতু এটা চেনে, বিজনেস কমিউনিটিতে এটা সবাই এক নামে চেনে, সেই ক্ষেত্রে ওয়েল নোন ট্রেডমার্ক হিসেবে আমাদের ট্রেডমার্ক আইন 2009 এটা সুরক্ষা দিচ্ছে। তো অ্যাজ ইউজুয়ালি ওই আগের যেভাবে আমরা আপনি কুমিল্লার রসমালাইয়ের কথা বললেন, ঠিক মাতৃভাণ্ডার, ওই একইভাবে এই একই সুরক্ষা সে এখানে পাবে। সেটা কি পাসিং অফের রাইট? এটা পাসিং অফের রাইট ক্লেম করবে উনি, এবং সেই ক্ষেত্রে আমাদের ট্রেডমার্ক আইন 2009-এর 43 ধারায় একটা ভালো প্রোটেকশন দেয়া আছে। যদি যে বিদেশি কোম্পানি, তার যদি বাংলাদেশে কোনো অফিস বা শাখা না থাকে, সেক্ষেত্রেও কি তিনি সেই লঙ্ঘনের জন্য, ট্রেডমার্ক লঙ্ঘনের জন্য আবেদন করতে পারবেন? কেন, সুযোগ রয়েছে। আর তিনি যদি বাংলাদেশে তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন, তাহলে তিনি আলাদাভাবে নিবন্ধনের জন্য অবশ্যই আবেদন করতে পারবেন। যদি বাংলাদেশে ব্যবসা শুরু করে, তাহলে তার একটা বোঝাই যায় যে তার একটা পরবর্তী
ইনভেস্টমেন্ট একটা এক্সপানশনের বিষয় থাকে এখানে, সেই ক্ষেত্রে উনি তো একটা অ্যাপ্লিকেশন করবেন, তখন করে আইনের যে রেমেডিগুলো আছে সেগুলো নিতে চাবেন। কমন ল রেমেডির সাথে আইনের রেমেডি এই দুইটার একটা পার্থক্য আছে। আইনের রেমেডিটা আসলে অনেকটা সিকিউরড, কমন ল রেমেডিটা ওই অর্থে সিকিউরড না। এটা অনেক ধরনের এভিডেন্স দিয়ে টিয়ে যদি প্রমাণ করা যায় তাইলে তখন ধরেন একদম মোটামুটি পারফেক্ট একটা রেমেডি পাওয়া গেল। কিন্তু সেটা যদি আপনি না পান তখন আপনার জন্য রেমেডিটা কিন্তু অতটা একদম বলা যায় না যে আমি হ্যাঁ নিশ্চিত। আর যেটা রেজিস্টার্ড ট্রেডমার্ক, সেই ক্ষেত্রে আপনার একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট আছে, এ কথার অর্থ ওই একটা সার্টিফিকেট দিলেই আর কিছু দেখানো লাগবে না, তাহলে আপনি মোটামুটি সমস্ত কিছু প্রুফড হয়ে গেছে, লিগ্যাল রেমেডিজ তাহলে আপনার ওই সার্টিফিকেটটাই সমস্ত রেমেডি টেনে নিয়ে আসবে। কিন্তু কমন লয়ের ক্ষেত্রে যে ট্রেডমার্কটা রেজিস্টার্ড না তার জন্য কিন্তু এইটা ওই রকমভাবে সহজ না। তার জন্য আনুষঙ্গিক অন্যান্য এভিডেন্স দিয়ে এইটা প্রমাণ করতে হবে যে এই ট্রেডমার্কটা সুপরিচিত, এই ট্রেডমার্কটা আনরেজিস্টার্ড হলেও এইটার একটা গ্রহণযোগ্যতা আছে, এবং এইটা যদি আমি সুরক্ষা না পাই তাহলে আমার বিজনেস হ্যাম্পার হবে, আমার এই কাস্টমার লাইন চলে যাবে। তখন এইগুলো প্রমাণ সাপেক্ষে তখন তার একটা রেমেডি, ভালো রেমেডি পেতে পারে। সর্বশেষ জানতে চাচ্ছি যে আমাদের দেশে আসলে নকল পণ্য খুব কমন একটি বিষয়, যে কোনো পণ্য নকল করা হয় স্বাভাবিকভাবেই, এবং কিছু ফ্যাক্টরি আছে যারা এই নকল পণ্য তৈরিতে তাদের আছে, ইনভেস্টমেন্ট করে, এক্সপার্টিজ আছে নকল পণ্য তৈরিতে। যে কোনো বিদেশি পণ্য নকল করা হয় আমাদের দেশে, এটি নাইকির জুতা হতে পারে, অ্যাডিডাসের জুতা হতে পারে, বা যে কোনো পণ্য। এই নকল পণ্য বাংলাদেশে যেভাবে করে পুরা ছড়িয়ে পড়ছে, এটি বন্ধে ট্রেডমার্ক আইন কেন কার্যকর পদক্ষেপ, ট্রেডমার্ক আইনে কেন সেটি যথাযথ পদক্ষেপ গ্রহণ করা যাচ্ছে না? আইনকে যেভাবে বলছেন আমি ওই অভিযোগটা দিতে চাই না। আইনে এই প্রোটেকশন, আইনের কি কোনো দুর্বলতা রয়েছে? না, আইনের দুর্বলতা আইন কাটিয়ে উঠছে। 2009 এর আইনের অধীন 2019 সালে আইপিআর এনফোর্সমেন্ট ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট রুলস 2019 বলে একটা রুলস ওরা করেছে। সেইখানে ধরেন যেগুলো ব্র্যান্ড, ওয়ার্ল্ড ব্র্যান্ড, সেই প্রোডাক্টগুলো কি করে সত্যিকারের প্রোডাক্টটাই চলে আসছে, বাট এটা লিগ্যাল চ্যানেলে আসে নাই। তো লিগ্যাল চ্যানেলে না আসলে কাস্টমসের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে, ডিউটি বা লসের, সরকারের একটা রেভিনিউ লস হয়। তখন এটাকে কাস্টমে যদি আপনি রেকর্ড করেন, যেটাকে বলে রেকর্ডাল সিস্টেম, এই রেকর্ডাল সিস্টেম কোনো একটা প্রোডাক্ট যদি এক্সপোর্ট হয় বা ইম্পোর্ট হয়, তখন ওই রেকর্ডাল সিস্টেমে কাস্টম অথরিটি তখন চেক করে দেখে যে আসলে প্রোডাক্টটা কি বৈধ চ্যানেলে আসতেছে নাকি অবৈধ চ্যানেলে আসতেছে, ওইখানে তখন তারা এই ব্যবস্থাটা নিতে পারে। কিন্তু যেগুলো দেশীয়ভাবে উৎপাদন হচ্ছে নকল পণ্য, সেটি বন্ধে ট্রেডমার্ক কর্তৃপক্ষ, অধিদপ্তর রয়েছে, তাদের কি করণীয় রয়েছে? এখানে এইটা একটু বেশি ঝুঁকিপূর্ণ, এইটা একটু ঝুঁকিপূর্ণ, এবং এইখানে আসলে যিনি এই দাবিটা করছেন যে আমার প্রোডাক্টটা নকল হচ্ছে বা কেউ কাউন্টারফিট করছে, তখন এই দায় দায়িত্বটা তাকেই নিতে হয়। সরকার হয়তো তাকে লজিস্টিক সাপোর্ট দেয়, আইন হয়তো তাকে একটা রেমেডি দেয়, কিন্তু পুরো বার্ডেনটা তাকে নিতে হয়। জি, অ্যাডভোকেট রিপন বারোই, আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের মূল্যবান মতামত বা পরামর্শ আমাদের কাছে চিঠি লিখে জানাতে পারেন এই ঠিকানায়। পরিচালক, ল অ্যান্ড অর্ডার, এটিএন বাংলা, ওয়াসা ভবন, 2য় তলা, 98 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। তাছাড়া আমাদের কাছে ইমেইল করতে পারেন l.orderatn@gmail.com। আগামী পর্বে আইনের নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। সে পর্যন্ত ভালো থাকুন। খোদা হাফেজ।